দ্রবণ চ্যাপ্টারের একদম শেষ দিকে চলে এসেছি আমরা। যে কলিগেটিভ প্রপার্টি পড়ছিলাম, 4টে কলিগেটিভ প্রপার্টির প্রথম 3টে আমাদের কভার হয়ে গেছে। শেষ যে কলিগেটিভ প্রপার্টি ছিল অসমোটিক প্রেশার, তার মধ্যে আগের দিন আমরা অসমোসিস দিয়ে শুরু করেছিলাম, জেনেছিলাম যে অসমোসিস কিভাবে হয়। সেখানে কি দেখেছিলাম যে দুটো ভিন্ন গাঢ়ত্বের দ্রবণকে যদি পাশাপাশি রাখা হয়, মাঝে যদি একটা অর্ধভেদ্য পর্দা থাকে, তাহলে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে দ্রাবকের কণা উচ্চ গাঢ়ত্বের দ্রবণে প্রবাহিত হয়, স্বতঃস্ফূর্তভাবেই হয়। এই ঘটনাকে আমরা বলছি অসমোসিস। এবং এর ফলে কি হচ্ছে, যেদিকটা নিম্ন গাঢ়ত্ব সেদিকের লেভেলটা নেমে যাচ্ছে, আর যেদিকটা হায়ার কনসেন্ট্রেশন সেদিকটা ক্রমশ উঠে যাচ্ছে। আচ্ছা, এই যে উঠে যাচ্ছে, এই যে লেভেলটা হাই হয়ে যাচ্ছে, মানে অভিস্রবণ ঘটছে। এবার যদি আমরা অভিস্রবণ বন্ধ করতে চাই, তাহলে সেখানে কি করছি, বাইরে থেকে একটা প্রেশার প্রয়োগ করছি। অসমোসিস বন্ধ করার জন্য যে মিনিমাম প্রেশারটা আমাদের বাইরে থেকে প্রয়োগ করতে হয়, সেটার নাম ছিল অসমোটিক প্রেশার। এটাও আগের দিন পড়েছিলাম। এবং অসমোটিক প্রেশারকে আমরা পাই দিয়ে চিহ্নিত করি। যে মিনিমাম প্রেশার আমরা বাইরে থেকে দিই সেটাই হচ্ছে অসমোটিক প্রেশার। কিন্তু যদি অসমোটিক প্রেশারের বেশি পরিমাণ এক্সটার্নাল প্রেশার প্রয়োগ করি, সেক্ষেত্রে কি ঘটে, যদি মিনিমাম যে প্রেশারটা আমাদের দরকার অভিস্রবণ বন্ধ করার জন্য তার চেয়ে বেশি পরিমাণ চাপ প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অসমোসিসের বিপরীত ঘটনা ঘটে, অর্থাৎ রিভার্স অসমোসিস ঘটে, বিপরীত অভিস্রবণ যাকে বলি। ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, অসমোসিসে যেরকম নিচু গাঢ়ত্ব থেকে উঁচু গাঢ়ত্বের দ্রাবকের কণা প্রবাহিত হচ্ছিল, রিভার্স অসমোসিসের ক্ষেত্রে উঁচু থেকে নিচু গাঢ়ত্বে দ্রাবকের কণা প্রবাহিত হয়, অর্থাৎ ডিরেকশনটা পুরো ঘুরে যায়, অপোজিট হয়ে যায়। ছবিতে দেখতে পাচ্ছ যে এক্সটার্নাল প্রেশার প্রয়োগ করা হয়েছে, যার জন্য সি ওয়াটার একদিকে রয়েছে আর একদিকে রয়েছে ফ্রেশ ওয়াটার। ফ্রেশ ওয়াটার মানেই হচ্ছে বিশুদ্ধ দ্রাবক, আর সি ওয়াটার মানেই হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের সঙ্গে দ্রাব যুক্ত হয়েছে। এখানে দ্রাব রূপে রয়েছে লবণ। তাহলে কার কনসেন্ট্রেশন বেশি হবে, লবণাক্ত জলের। তাহলে সেক্ষেত্রে নর্মাল অসমোসিসে ফ্রেশ ওয়াটার থেকে দ্রাবকের কণা সি ওয়াটারের দিকে ফ্লো করছিল। এখন যেহেতু আমরা এক্সটার্নাল প্রেশার দিচ্ছি, সেক্ষেত্রে ডিরেকশনটা ঘুরে যাবে, রিভার্স অসমোসিস হবে। সেক্ষেত্রে কি হবে, লবণাক্ত জল থেকে দ্রাবকের কণা ফ্রেশ ওয়াটারে ঢুকবে। এবং এই রিভার্স অসমোসিসকে কাজে লাগিয়েই যে কাজটা আমরা করে থাকি, সেটা হচ্ছে লবণাক্ত জল থেকে পানীয় জল প্রস্তুত করি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে বাইরে থেকে এক্সটার্নাল প্রেশার প্রয়োগ করে পুরো অসমোসিসের ডিরেকশনটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ নর্মাল অসমোসিসে ফ্রেশ ওয়াটার থেকে সল্ট ওয়াটারে অভিস্রবণটা চলতো, কিন্তু এখন বাইরে থেকে প্রেশার প্রয়োগ করে জোর করে আমরা লবণাক্ত জল থেকে জলকে শুধুমাত্র ফ্রেশ ওয়াটারে পাঠাচ্ছি। যেহেতু সলিউট পার্টিকেল মানে দ্রাবের কণা, ওরা তো অর্ধভেদ্য পর্দা ভেদ করে ওপাশে যেতে পারবে না, তো সেক্ষেত্রে শুধুমাত্র জলই যাবে। এবং এইভাবে যে পানীয় জল পাওয়া যায়, সেই জলে কিন্তু কোনো অপ্রয়োজনীয় লবণ থাকে না। তাহলে রিভার্স অসমোসিস প্রক্রিয়া প্রয়োগ করে আমরা লবণাক্ত জল থেকে লবণটাকে বাদ দিয়ে শুধুমাত্র পানীয় জলকে বের করে নিতে পারছি। ক্লিয়ার? নেক্সট পড়ব অভিস্রবণ চাপের যে সূত্র রয়েছে। আগের যে কলিগেটিভ প্রপার্টিগুলো পড়েছিলাম, সেক্ষেত্রে রাউল্টের সূত্র পড়েছিলাম। এখানে রাউল্টের সূত্র আর নেই, রয়েছে ভ্যান টপের সূত্র। কি বলছে, ভ্যান টপের মেনলি দুটো সূত্র রয়েছে। প্রথম সূত্রে বলা হচ্ছে যে কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী দ্রাবের লঘু দ্রবণ, এই কটা টার্ম তো তোমাদের মনে রাখতেই বলেছিলাম। এটা প্রত্যেক সূত্রেই রিপিট হচ্ছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে। আচ্ছা, আর বাকিটা যেটা বলছে, অভিস্রবণ চাপ নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হয়। অভিস্রবণ চাপকে আমরা পাই দিয়ে প্রকাশ করি, আর দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে সি। মনে রাখবে, অভিস্রবণের ক্ষেত্রে সি হচ্ছে মোলারিটি, গাঢ়ত্ব হচ্ছে মোলারিটি দিয়ে প্রকাশ করা হয়। আগের যে কলিগেটিভ প্রপার্টিগুলো পড়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা মোলালিটি ইউজ করেছিলাম।
আর অভিস্রবণের ক্ষেত্রে যেটা করছি মোলারিটি ক্যাপিটাল এম, ঠিক আছে। তাহলে যে গাণিতিক রূপটা পাচ্ছি পাই প্রপোর্শনাল টু সি। এখন সি যেহেতু মোলারিটি কথার মানে হচ্ছে 1 লিটার আয়তনের দ্রবণে যত গ্রাম অণু দ্রবীভূত থাকে। এখানে উদাহরণস্বরূপ বলে দিয়েছে যে ভি লিটার আয়তনের দ্রবণে 1 গ্রাম অণু দ্রবীভূত আছে। তাহলে সেক্ষেত্রে দ্রবণের মোলারিটি কী করে পাবো? ভি লিটার আয়তনের দ্রবণে যদি 1 গ্রাম অণু থাকে তাহলে 1 লিটার দ্রবণে কতটা থাকবে? 1/v। তাহলে সেটাই হয়ে যাচ্ছে এই দ্রবণের মোলারিটি। তাহলে সেটাই পাচ্ছি হচ্ছে সি এর মান। তাহলে সি এর জায়গায় যদি 1/v বসাই তাহলে আমরা লিখতে পারি পাই প্রপোর্শনাল টু 1/v। কনস্ট্যান্ট এসছে, প্রপোর্শনালিটি উঠেছে, পাই ইকুয়াল টু k/v। সেখান থেকে পাচ্ছি পাই ইকুয়াল টু kc। 1/vটাকে আমরা সি দিয়ে লিখেছি। সেকেন্ড যে সূত্রটা সেখানে কি বলছে? বলছে অপরিবর্তিত গাঢ়ত্বে অভিস্রবণ চাপ পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ পাই প্রপোর্শনাল টু টি যদি গাঢ়ত্ব স্থির থাকে, অর্থাৎ সি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে দুখানা আমরা এক্সপ্রেশন পাচ্ছি। একটা হচ্ছে পাই প্রপোর্শনাল টু সি যখন টি স্থির, আর সেকেন্ড সূত্রে পাচ্ছি পাই প্রপোর্শনাল টু টি যখন সি স্থির। এই দুটোকে যদি কম্বাইন করা হয় তাহলে কি পাচ্ছি? পাই প্রপোর্শনাল টু সি ডট টি। প্রপোর্শনালিটি উঠছে পাই ইকুয়াল টু কে সি টি। কে এর মান দেখা গেছে ক্যাপিটাল আর এর সমান হয়। আর সমান তোমরা জানো যে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আমরা কে এর জায়গায় আর বসিয়ে লিখছি পাই ইকুয়াল টু সি আর টি। এই যে ইকুয়েশনটা এর নাম হচ্ছে ভ্যান টপ সমীকরণ। এটাকেই বলা হয় ভ্যান টপের ইকুয়েশন। আচ্ছা, সি এর জায়গায় যদি 1/v বসাই তাহলে সেখান থেকে পাচ্ছি পাই ভি ইকুয়াল টু আর টি। তোমরা এর আগে আদর্শ গ্যাস সমীকরণ পড়েছ, পিভি ইকুয়াল টু আর টি। তাহলে দেখো অনেকটা সেই ইকুয়েশনের মতনই, পাই ভি ইকুয়াল টু আর টি। তাহলে এন মোল যদি দ্রাবণী তাহলে সেক্ষেত্রে কিন্তু ইকুয়েশন হবে পাই ভি ইকুয়াল টু এন আর টি। ক্লিয়ার? এখন অভিস্রবণ চাপকে কেন আমরা সংখ্যাগত ধর্ম বলছি? কী করে এটা সংখ্যার ওপরেই ডিপেন্ড করছে। দেখা গেছে যদি একই আয়তনের দ্রবণ নেওয়া হয় এবং তাতে ভিন্ন ভিন্ন দ্রাব যোগ করা হয়, কিন্তু যদি তাদের পরিমাণ সমান হয়, ভিন্ন দ্রাব যোগ করছি কিন্তু সম পরিমাণে যোগ করছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অভিস্রবণ চাপ সমান হয়। এক্সাম্পল স্বরূপ এখানে নেওয়া হয়েছে 1 লিটার দ্রাবক। 1 লিটার দ্রাবকের মধ্যে প্রথমে গ্লুকোজ অ্যাড করা হয়েছে 0.1 মোলার। সেকেন্ড কেসে 1 লিটার দ্রাবকের মধ্যে সুক্রোজ অ্যাড করা হয়েছে 0.1 মোলার। তাহলে দুখানা ডিফারেন্ট দ্রাব নিচ্ছি, একবার নিচে গ্লুকোজ একবার নিচে সুক্রোজ, কিন্তু তাদের পরিমাণ কিন্তু সমান 0.1 মোলার। দেখা গেছে যে দুই ক্ষেত্রেই অভিস্রবণ চাপের মান কিন্তু সমান, অর্থাৎ পাই 1 ইকুয়াল টু পাই 2। তাহলে আমরা দ্রাব ভিন্ন নিই বা একই নিই, তার ওপর কিন্তু অভিস্রবণ চাপ নির্ভর করছে না। অর্থাৎ দ্রাবের প্রকৃতির ওপর অভিস্রবণ চাপ ডিপেন্ড করে না। কার ওপর নির্ভর করে? দ্রাবের পরিমাণের ওপর, দ্রাবকণার সংখ্যার ওপর। এবং সেই কারণেই একই টেম্পারেচারে দুটো দ্রবণের অভিস্রবণ চাপ সমান হয়, দ্রাব আলাদা হওয়া সত্ত্বেও। সেই কারণেই আমরা অভিস্রবণ চাপকে কলিগেটিভ প্রপার্টি বলছি। নেক্সট দেখছি অভিস্রবণ চাপ থেকে কিভাবে আণবিক ভর নির্ণয় করব। আগের কলিগেটিভ প্রপার্টিগুলোর ক্ষেত্রেও আমরা আণবিক ভর ক্যালকুলেট করেছিলাম, এক্ষেত্রেও করব। আচ্ছা, দ্রবণ নেওয়া হয়েছে ভি লিটার, দ্রাব নেওয়া হয়েছে ডাব্লিউ গ্রাম। দ্রাবের আণবিক ভর হচ্ছে এম, যেটা আমরা জানি না, ক্যালকুলেট করতে হবে। তাহলে মোল সংখ্যা কী করে পাবো? স্মল এন। যদি প্রদত্ত ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করি সেক্ষেত্রে মোল সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ ডাব্লিউ বাই ক্যাপিটাল এম। তাহলে এবারে আমাদের মোলারিটি বার করতে হবে, কারণ অভিস্রবণ চাপ তো মোলারিটিতেই প্রকাশ হয়। তাহলে ভি লিটার দ্রবণে যদি ডাব্লিউ বাই এম মোল পরিমাণ দ্রাব থাকে তাহলে 1 লিটার দ্রবণে কতটা দ্রাব থাকবে? সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি ডাব্লিউ বাই এম ইন্টু ভি।
যেটা বেরিয়ে যাচ্ছে মোলারিটির মান অর্থাৎ সি এর মান। এবারে আমরা যে ইকুয়েশন পেয়েছি ভ্যান টপ ইকুয়েশন, সেখানে আমরা সি এর মান পুট করব। পাই ইকুয়াল টু সি আর টি, সি এর জায়গায় মান বসিয়েছি, সেখান থেকে এক্সপ্রেশন বেরিয়েছে দেখো এম ইকুয়াল টু ডাব্লিউ আর টি বাই পাই ভি। এই ইকুয়েশন হচ্ছে আণবিক ভর ক্যালকুলেশনের ফর্মুলা। এটা আমাদের অঙ্ক করার সময় লাগবে, কারণ এটা দিয়ে অঙ্ক দেয়। আচ্ছা, অঙ্কে যাব তার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই। অভিস্রবণ চাপের ওপর ডিপেন্ড করে সলিউশনকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখতেই পাচ্ছ আইসোটনিক, 2 নম্বর হচ্ছে হাইপোটনিক, আর 3 নম্বর হচ্ছে হাইপারটনিক। কাকে বলা হচ্ছে আইসোটনিক? যদি দুটো সমান গাঢ়ত্বের সলিউশন থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অভিস্রবণ চাপ থাকে না। অর্থাৎ দুটো একই গাঢ়ত্বের সলিউশন যদি মাঝখানে একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা সেপারেট করা থাকে তাহলে ওদের মধ্যে কোনো ডিফারেন্স না থাকার কারণে কোনো অভিস্রবণ ঘটে না, দ্রাবকের কোনো পরিবহন হয় না। যেখানে এরকম ছবিতে একটা উদাহরণ দেখানো হয়েছে যে সলিউশনের মধ্যে একটা লাল রঙের সেল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোহিত রক্তকণিকার একটা কোষ। এখন এমন একটা সলিউশনে ডোবানো রয়েছে আইসোটনিকের ক্ষেত্রে যেখানে সলিউশনেরও যা গাঢ়ত্ব, লোহিত রক্তকণিকার ভেতরে কোষরসের গাঢ়ত্ব সেম। দুটোর সেম হওয়ার জন্য এখানে দ্রাবকের কোনো পরিবহন হবে না বা অভিস্রবণ হবে না। এই ধরনের সলিউশনকে আমরা বলি আইসোটনিক সলিউশন। নেক্সট হচ্ছে হাইপোটনিক সলিউশন। কখন হচ্ছে সেটা? যখন আমরা কোনো এই লোহিত রক্তকণিকার সেলটাকেই যদি ধরো এমন গাঢ়ত্বের কোনো সলিউশনে নিমজ্জিত করলাম যে সলিউশনের গাঢ়ত্ব লোহিত রক্তকণিকার ভেতরের কোষরসের যা গাঢ়ত্ব তার চেয়ে কম, তাহলে অসমোসিসের ক্ষেত্রে কি হয়? নিম্ন থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রাবকের পরিবহন হয়। তাহলে একইভাবে কিন্তু যেহেতু বাইরের সলিউশনের গাঢ়ত্ব নিচু আর লোহিত রক্তকণিকার ভেতরের কোষরস হচ্ছে বেশি গাঢ়ত্বের, তাহলে কম গাঢ়ত্ব থেকে উঁচু গাঢ়ত্বে দ্রাবকের কণা পরিবহন হবে। অর্থাৎ বাইরে থেকে দ্রাবক লোহিত রক্তকণিকার ভেতরে প্রবেশ করবে এবং আস্তে আস্তে কোষটা স্ফীত হবে এবং এইভাবে স্ফীত হতে হতে সেটা একসময় ফেটেও যায়, যাকে আমরা বলি হিমোলিসিস। এবং এই ধরনের সলিউশনকে বলা হয় হাইপোটনিক সলিউশন, যেখানে একটা সলিউশনের গাঢ়ত্ব থাকবে কম আর একটার ক্ষেত্রে বেশি এবং কম থেকে বেশিতে অভিস্রবণ হবে। আর নেক্সট টাইপ হচ্ছে হাইপারটনিক, যেটা হাইপোটনিক তার ঠিক উল্টোই হচ্ছে হাইপারটনিক। অর্থাৎ লোহিত রক্তকণিকাকে আমরা এমন একটা সলিউশনে রেখেছি যে সলিউশনের গাঢ়ত্ব হচ্ছে লোহিত রক্তকণিকার ভেতরের যে কোষরসের গাঢ়ত্ব তার চেয়ে বেশি। যেহেতু নিচু থেকে উঁচুতে অভিস্রবণ হয়, কাজেই কোষের লোহিত রক্তকণিকার কোষের ভেতরের যে কোষরস সেটা বেরিয়ে গেছে বাইরের সলিউশনে। যেহেতু অসমোসিসে নিচু থেকে উঁচুতে দ্রাবকের পরিবহন হয়, কেমন? তার ফলে কি হয়েছে যে লোহিত রক্তকণিকা আমরা নিয়েছিলাম সেই কোষটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে গেছে, সংকুচিত হয়ে গেছে। এবং এই ঘটনায় এই জিনিসটাই যদি আমরা কোনো উদ্ভিদ কোষ নিয়ে করি সেক্ষেত্রে উদ্ভিদ কোষের যে কোষ পর্দা সেটা তখন অর্ধভেদ্য পর্দা রূপে কাজ করে এবং কোষরসের গাঢ়ত্বর থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে যদি নিমজ্জিত করা হয় তাহলে কোষরস থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রবণে বেরিয়ে আসে। এর ফলে কি হয়? কোষের যে প্রোটোপ্লাজম সেটা সংকুচিত হয়ে যায় এবং এই প্রোটোপ্লাজমের সংকোচনকে বলা হয় প্লাজমোলিসিস। ঠিক আছে, তাহলে 3 রকমের সলিউশন পেলাম আমরা অভিস্রবণ চাপ অনুযায়ী। একটা হচ্ছে আইসোটনিক, আর হাইপোটনিক আর হাইপারটনিক। এবং সেখানে আমরা দুটো টার্ম পড়লাম, একটা হচ্ছে হিমোলিসিস, লোহিত রক্তকণিকার স্ফীত হতে হতে ফেটে যাওয়াকে বলা হয় হিমোলিসিস। আর প্লাজমোলিসিস পেলাম উদ্ভিদ কোষের ক্ষেত্রে, যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে প্রোটোপ্লাজম, সেই সংকোচনকে বলা হয় প্লাজমোলিসিস। সেটা পেলাম হাইপারটনিকের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি অঙ্কে। অভিস্রবণ চাপের কি অঙ্ক আছে? 3.42 গ্রাম সুক্রোজ প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত আছে। তাহলে সুক্রোজের ওয়েট বলে দিয়েছে, ডাব্লু পেয়ে গেলে। প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত আছে মানে ভি 1 লিটার পাওয়া গেল। আচ্ছা, 400 কেলভিন উষ্ণতায় মানে টি পাওয়া গেল
এই রকম দ্রবণের অভিস্রবণ চাপ কত হবে? সুক্রোজের আণবিক ভর বলে দিয়েছে 342, মানে এমটা বলে দিয়েছে। তাহলে কিছুই না, পাই ইকুয়াল টু যে CR2 ইকুয়েশান আছে, ভ্যান টপ ইকুয়েশান, সেখানে আমরা সব কটা মান পুট করে দেবো। সি এর এখানে মান বসিয়ে দিয়েছি মোলারিটিতে, W/m × V × RT, সব কটার মানই দেখবে জানা। তাহলে আর এর মান তোমরা লিটার অ্যাটমসফিয়ারে যা মান হয় সেটাই বসাবে। তাহলে পাইয়ের যে মানটা বেরোবে সেটাও অ্যাটমসফিয়ারেই বেরোবে অভিস্রবণ চাপ। আনসার বেরিয়েছে 0.328 অ্যাটমসফিয়ার। ওকে, নেক্সট প্রবলেম বলেছে 10 ঘন সিসি দ্রবণে 0.10 গ্রাম হিমোগ্লোবিন রয়েছে। তার মানে দ্রবণের আয়তন ভি বলে দিয়েছে। ঘন সিসিতে রয়েছে, এখান থেকে আমাদের লিটারে কনভার্ট করে নিতে হবে। 1000 সিসিতে 1 লিটার হলে 10 সিসিতে কত লিটার সেটা আমরা ক্যালকুলেট করে নেব, 10/1000 লিটার। আচ্ছা, বলেছে দ্রবণের অভিস্রবণ চাপ 2.67 টর, 760 টরে 1 অ্যাটমসফিয়ার হয়। তাহলে এত টরে 2.67 টরে কত অ্যাটমসফিয়ার সেটা বার করে নেব। অভিস্রবণ চাপ মানে পাইয়ের মানটা বলে দিয়েছে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে টি। আচ্ছা, টি এর মানটা কেলভিনে বার করে নেবে, কেমন? তাহলে টি পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম, পাই পেয়ে গেলাম, হিমোগ্লোবিনের পরিমাণ বলে দিয়েছে মানে ডাব্লিউও পেয়ে গেছি। তাহলে বলেছে হিমোগ্লোবিনের আণবিক ভর নির্ণয় করো, অর্থাৎ এর যা ফর্মুলা আছে আমাদের WRT/πV, সেখানে সব কটা মান যদি আমরা বসিয়ে দিই তাহলেই দেখবে এম বেরিয়ে আসছে। আণবিক ভরের ইউনিট তো তোমরা জানো, গ্রাম পার মোল, সেরকমই আনসার বেরিয়েছে। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক আমি দিয়েছি তোমাদের জন্য, যেরকম প্রতিবার দিই। রক্তের অভিস্রবণ চাপ 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 7.65 অ্যাটমসফিয়ার হচ্ছে, মানে টি বলে দিয়েছে, সেন্টিগ্রেডে কেলভিনে নিয়ে নেবে। আচ্ছা, অভিস্রবণ চাপ মানে পাই বলে দিয়েছে। প্রতি লিটারে কী পরিমাণ গ্লুকোজ ব্যবহার করলে, মানে আমাদের এটা জানতে চেয়েছে, গ্লুকোজের পরিমাণটা জানতে চেয়েছে, ওই দ্রবণের অভিস্রবণ চাপ রক্তের অভিস্রবণ চাপের সমান হবে। ইকুয়েশন যেটা আছে আমাদের, পাই ইকুয়াল টু CRT, সি দিয়ে যদি কাজ না হয়, যেহেতু এখানে ভি বলে দিয়েছে প্রতি লিটার, 1 লিটার যেহেতু ভি বলে দিয়েছে, তাহলে ভি দিয়ে অঙ্কটা করতে হবে। সেক্ষেত্রে আমরা যে ফর্মুলা নেব সেটা হচ্ছে পাই ভি ইকুয়াল টু NRT। সেখান থেকেই তোমরা ক্যালকুলেট করবে, সব কটা মানই দেওয়া আছে, আশা করি পারবে, না হলে আমায় বলবে। আচ্ছা, নেক্সট যে অসমোটিক প্রেশার যে কোলিগেটিভ প্রপার্টি বাকি ছিল সেটা হলো। এখন যেটা দেখব সেটা হচ্ছে অ্যাবনর্মাল কোলিগেটিভ প্রপার্টিস কাদের বলে, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। এতক্ষণ অবধি যে কটা কোলিগেটিভ প্রপার্টি পড়লাম সব কটাই কিন্তু হয় রাউল্টের সূত্র মানছিল, না হলে ভ্যান টপের সূত্র মানলো। অভিস্রবণ চাপের ক্ষেত্রে আমরা ভ্যান টপ সূত্র মেনে চলছে সেটাই দেখলাম, আগেরগুলোর ক্ষেত্রে রাউল্টের সূত্র মেনে চলছিল। আচ্ছা, এটা হচ্ছে কোলিগেটিভ প্রপার্টিস, যেখানে আমরা এই সমস্ত 4টে কোলিগেটিভ প্রপার্টিসের ক্ষেত্রেই আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম যে দ্রাবের কণা হচ্ছে অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত। এই কটা টার্ম তোমাদের মনে রাখতে বলেছিলাম, কারণ এটা আমাদের অ্যাজাম্পশন ছিল। কিন্তু বাস্তবে যখন আমরা এই পরীক্ষাগুলো করছি, বাষ্পচাপ বা ফ্রিজিং পয়েন্ট, এই ধরনের পরীক্ষাগুলো করার সময় দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রে কিন্তু দ্রাব তড়িৎ অবিশ্লেষ্য বা অসংযোজিত হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দ্রাবের কণা তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে বা সংযোজিত প্রকৃতির হচ্ছে। সে সমস্ত ক্ষেত্রে কোলিগেটিভ প্রপার্টির যে মানগুলো আমরা পাচ্ছি, বাস্তব মান, সেটা কিন্তু এই রাউল্টের সূত্র বা ভ্যান টপের সূত্র থেকে প্রাপ্ত মানের থেকে ডিফার করছে। অর্থাৎ পরীক্ষালব্ধ যে ফলটা আমরা পাচ্ছি সেটা থিওরিটিক্যাল ভ্যালু বা তাত্ত্বিক ফলের সঙ্গে ম্যাচ করছে না। এবং সেটা একমাত্র কোন কারণে হচ্ছে, দ্রাব কণা সংখ্যার পরিবর্তন হয়ে যাচ্ছে। যেহেতু দ্রাব তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে বা সংযোজিত প্রকৃতির হয়ে যাচ্ছে বাস্তব ক্ষেত্রে, সেহেতুই কিন্তু কণা সংখ্যা পাল্টে যাচ্ছে, যার জন্য কোলিগেটিভ প্রপার্টির মানগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সূত্র থেকে পাওয়া মানের সঙ্গে ম্যাচ করছে না। তো সেক্ষেত্রে সেই ধরনের কোলিগেটিভ প্রপার্টিসদের আমরা বলছি অ্যাবনর্মাল কোলিগেটিভ প্রপার্টিস। দ্রাবের কণা সংখ্যার পরিবর্তন সাধারণত দুটো কারণে হয়।
একটা হচ্ছে দ্রাবের সংযোজন আর একটা হচ্ছে দ্রাবের বিয়োজন। সংযোজন কখন হবে? যদি দ্রাব সংযোজিত প্রকৃতির হয়। আমরা কিন্তু কলিগেটিভ প্রপার্টিসের ক্ষেত্রে অসংযোজিত ধরে নিয়েছিলাম, কেমন? আর দ্রাবের বিয়োজন কখন হবে? যদি দ্রাব তড়িৎ বিশ্লেষ্য প্রকৃতির হয়। আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নে ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে দ্রাবের বিয়োজন ঘটছে, আর সংযোজিত দ্রাবের ক্ষেত্রে সংযোজন ঘটছে। সংযোজনের উদাহরণ দেখো, যদি বেঞ্জিন হয় দ্রাবক এবং সেখানে আমরা দ্রাবক হিসেবে অ্যাসিটিক অ্যাসিড যোগ করি। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। দুটো অ্যাসিটিক অ্যাসিডের অণু পরস্পর হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত হয়ে ডাইমার গঠন করে, অর্থাৎ এখানে সংযোজন হচ্ছে এবং দুটো অ্যাসিটিক অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে একটা বড় কণা ডাইমার গঠন করছে। তাহলে কণার সংখ্যা কমে যাচ্ছে, আমরা যোগ করছি দুটো, সেখান থেকে হয়ে যাচ্ছে একটা। যদি যোগ করি 100টা, হয়ে যাবে 50টা। যদি সবকটা কণা সংযোজিত নাও হয়, কিছুও যদি যুক্ত হয়, সেক্ষেত্রেও কিন্তু 100টা কণার 100 থাকবে না, নাম্বারটা ফল করে যাবে। তাহলে কণার সংখ্যা যদি কমে গেল, তাহলে তো কলিগেটিভ প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে, যেটা রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত মান সেটা আমরা পাবো না। আচ্ছা, বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রেও সেম হচ্ছে। দুটো বেঞ্জোইক অ্যাসিডের অণু পরস্পর হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে ডাইমার গঠন করছে। ফেনলের ক্ষেত্রেও সেম হচ্ছে, ফেনলের ডাইমার পাচ্ছি। তাহলে এই সব ক্ষেত্রেই দেখো সংযোজনের ফলে দুটো কণা একটা বড় কণায় পরিণত হচ্ছে, কণার সংখ্যা কমে যাচ্ছে, সংখ্যাগত ধর্মও কমে যাচ্ছে, যার ফলে সংখ্যাগত ধর্মের যে পরীক্ষালব্ধ ফল অর্থাৎ বাস্তব যে মানটা সেটা থিওরিটিক্যাল ভ্যালুর থেকে কম পাচ্ছি। তাহলে পরীক্ষালব্ধ ফল এক্ষেত্রে তাত্ত্বিক মানের তুলনায় কম পাচ্ছি। নেক্সট হচ্ছে বিয়োজন। বিয়োজনের ফলে, বিয়োজন আমি একটু আগেই যেটা বললাম, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি হয় তাহলে সেটা গলিত বা দ্রবীভূত অবস্থায় ভেঙে যায় আয়নে। যেরকম সোডিয়াম ক্লোরাইড, যখনই আমরা দ্রবণে নিচ্ছি দুটো আয়ন পাচ্ছি, একটা Na+, একটা Cl-। তাহলে যোগ করছি আমি একটা কণা, ভেঙে হয়ে যাচ্ছে দুটো। 100টা কণা যদি দ্রাব যোগ করি তড়িৎ বিশ্লেষ্য, তাহলে ওরা পরস্পর ভেঙে 200টা কণায় পরিণত হবে। সবাই যদি আয়নে বিশ্লিষ্ট নাও হয়, সেক্ষেত্রেও কিন্তু কণাটা আর 100তে থাকবে না, আলটিমেটলি ওটা 100 থেকে খানিকটা বেড়ে যাবে। তাহলে কণা সংখ্যা যদি বাড়ে, সেক্ষেত্রে তো সংখ্যাগত ধর্মের মানও বাড়বে। তাহলে পরীক্ষালব্ধ যে ফলটা আমরা পাবো সেটা কিন্তু সূত্র থেকে প্রাপ্ত যে থিওরিটিক্যাল ভ্যালু তার থেকে কিন্তু বেশি হবে। তাহলে এইভাবেই দ্রাবের সংযোজন বা বিয়োজনের ফলে যে আমরা বাস্তব মান পাচ্ছি সেটা সূত্র থেকে প্রাপ্ত মানের সঙ্গে ম্যাচ করছে না এবং এরা হয়ে যাচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ। এই যে চেঞ্জটা হচ্ছে, এটা আণবিক ভরের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন আনে? আণবিক ভরের যে কটা সূত্র তোমরা আগের কলিগেটিভ প্রপার্টিগুলোর ক্ষেত্রে পেয়েছো, যেরকম এখানে কয়েকটা আমি লিখেছি, বয়লিং পয়েন্টের ক্ষেত্রে, ফ্রিজিং পয়েন্টের ক্ষেত্রে, অসমোটিক প্রেশারের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রেই দেখবে যে আণবিক ভরের সঙ্গে সংখ্যাগত ধর্মের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ কোনো একটাকে যদি আমি ধরি, ধরো বয়লিং পয়েন্টের ক্ষেত্রেই ধরলাম, ডেল্টা টিবি যদি বাড়ে তাহলে আণবিক ভর কমবে, ডেল্টা টিবি যদি কমে আণবিক ভর বাড়বে। যখন দ্রাবের সংযোজন হচ্ছে, অর্থাৎ কণা সংখ্যা যখন কমছে, কণা সংখ্যা যদি কমে সংখ্যাগত ধর্মও কমবে, অর্থাৎ ডেল্টা টিবির মান কমবে এবং আণবিক ভর বাড়বে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দ্রাবের সংযোজনে আণবিক ভর বৃদ্ধি পাচ্ছে। উল্টোটা যদি হয়, যদি দ্রাবের বিয়োজন হয়, সেক্ষেত্রে তো কণা সংখ্যা বৃদ্ধি পাবে, কণা সংখ্যা বাড়লে সংখ্যাগত ধর্মও বাড়বে। সংখ্যাগত ধর্ম যদি বাড়ে, যদি ডেল্টা টিবি বাড়ে বা ডেল্টা টিএফ বাড়ে, তাহলে সেক্ষেত্রে এম কমবে, অর্থাৎ হ্রাস পাবে আণবিক ভর। তাহলে দ্রাবের সংযোজনে আণবিক ভর বৃদ্ধি হচ্ছে আর দ্রাবের বিয়োজনে আণবিক ভর হ্রাস পাচ্ছে। সংখ্যাগত ধর্মের ক্ষেত্রে যে চেঞ্জটা হয় তার উল্টোটা হয় আণবিক ভরের ক্ষেত্রে, কারণ যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভ্যান টফ গুণক কাকে বলছি। এই যে পরীক্ষালব্ধ যে ফল তার সঙ্গে যে তাত্ত্বিক মান ম্যাচ করছে না,
যতটা ডেভিয়েশন হচ্ছে সেটাকেই আমরা ভ্যান টপ গুণক দিয়ে প্রকাশ করি, অর্থাৎ আই দিয়ে প্রকাশ করি। যদি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণ নেওয়া হয়, তড়িৎ বিশ্লেষ্য মানেই হচ্ছে সেই দ্রাব্য গলিত বা দ্রবীভূত অবস্থায় বিয়োজিত হবে আয়নে, মানে কণার সংখ্যা বৃদ্ধি পাবে। কণার সংখ্যা বাড়া মানেই সংখ্যাগত ধর্ম বাড়বে, অর্থাৎ অভিস্রবণ চাপ বাড়বে। তাহলে নতুন যে অভিস্রবণ চাপটা আমরা পাবো বাস্তব মান, সেটা যদি পাই ড্যাশ ধরি, তাহলে আর নর্মাল অসমোসিস প্রেশারের ক্ষেত্রে সেটা যদি পাই হয়, তাহলে আমরা বলতে পারি কি পাই ড্যাশ গ্রেটার দ্যান পাই। তাহলে সংশোধিত সমীকরণ এক্ষেত্রে বিজ্ঞানী ভ্যান টপ দিলেন কি পাই ইকুয়াল টু আই সিআর টি। আগের ভ্যান টপ ইকুয়েশন ছিল পাই ইকুয়াল টু সিআর টি, আর সংশোধন করে মানে এই যে পরীক্ষালব্ধ ফলটা মিলছে না, যতটা মিলছে না সেই অনুযায়ী রেকটিফিকেশন দিয়ে নতুন যে ইকুয়েশনটা হলো সেটা হচ্ছে পাই ইকুয়াল টু আই সিআর টি, এবং এই আইকে বলা হচ্ছে ভ্যান টপ ফ্যাক্টর। আই এর মান এবার পাবো কী করে? যদি পাই ড্যাশকে পাই দিয়ে ভাগ করি, পাই ড্যাশের মান হচ্ছে আই সিআরটি আর পাইয়ের মান হচ্ছে সিআরটি, ওপরে নিচে কাটাকুটি করে দাও তাহলেই দেখবে আই বেরিয়ে আসছে। তাহলে আই এর মান পাচ্ছি পাই ড্যাশকে পাই দিয়ে ভাগ করে, বা অভিস্রবণ চাপের যে পরীক্ষালব্ধ ফল তাকে যদি অভিস্রবণ চাপের তাত্ত্বিক মান দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে আমরা আই পাচ্ছি। তাহলে ভ্যান টপ গুণকের কী সংজ্ঞা দাঁড়াতে পারে? যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণ নেওয়া হয়, সেই ক্ষেত্রে পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপকে যদি গণনাকৃত অভিস্রবণ চাপ দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ পাই ড্যাশ আর পাইয়ের যে অনুপাত তাকেই বলা হচ্ছে ভ্যান টপ গুণক বা আই। পরবর্তীকালে অবশ্য দেখা গেছে যে প্রতি সংখ্যাগত ধর্মের ক্ষেত্রেই যেটা পরীক্ষালব্ধ আর যেটা তাত্ত্বিক মান তাদের অনুপাতের সঙ্গে আই এর মানটা ম্যাচ করে গেছে, অর্থাৎ ভ্যান টপ গুণকের যে মান যেটা অভিস্রবণের ক্ষেত্রে আমরা পেলাম একটু আগে, সেটা সবকটা সংখ্যাগত ধর্মের ক্ষেত্রেই পরীক্ষালব্ধ এবং গণনাকৃত মানের অনুপাতের সঙ্গে একই হচ্ছে। এবং যদি আণবিক গুরুত্বের ক্ষেত্রে দেখা হয়, তাহলে যেহেতু কোলিগেটিভ প্রপার্টির সঙ্গে আণবিক ভরের ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেক্ষেত্রে দেখো আই এর মানটা ওপরে কিন্তু আর এম ড্যাশ থাকবে না, এম ড্যাশটা চলে আসবে নিচে, যেহেতু সংখ্যাগত ধর্মের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এতক্ষণ কি হচ্ছিল যে ওপরে ড্যাশটা ছিল, ব্যস্তানুপাত সম্পর্ক থাকার দরুন এম ড্যাশ চলে এসছে নিচে আর এমটা চলে গেছে ওপরে, অর্থাৎ আণবিক গুরুত্বের যে তাত্ত্বিক মান সেটা থাকবে ওপরে, আর পরীক্ষালব্ধ যে মানটা সেটা থাকবে নিচে। কেমন? তাহলে ভ্যান টপের গুণকের যে বিকল্প সংজ্ঞা আমরা পাচ্ছি, আগে পেয়েছিলাম শুধুমাত্র অভিস্রবণ চাপ দিয়ে, এখন যেটা পাচ্ছি যে কোনো সংখ্যাগত ধর্মের ক্ষেত্রে পরীক্ষালব্ধ আর গণনাকৃত মানের অনুপাতকেই বলা হচ্ছে ভ্যান টপ গুণক বা আই। আচ্ছা, এই যে কারেকশনটা পেলাম সেই অনুযায়ী বাকি যে সংখ্যাগত ধর্ম আমরা আগে পড়েছিলাম তাদের যে ইকুয়েশনগুলো পেয়েছিলাম সবকটা ইকুয়েশন এখন কারেকশন করা হলো আই বসিয়ে। দেখবে যে ইকুয়েশন তোমরা পেয়েছো রাউলস ল আর ভ্যান টপ ল থেকে, প্রত্যেকটা ইকুয়েশনে আই এখন ইনক্লুড হয়েছে, এবং এগুলো হচ্ছে সংখ্যাগত ধর্মের সংশোধিত রূপ। ঠিক আছে? আচ্ছা, তাহলে অসমোটিক প্রেশার পড়ে ফেললাম, কোলিগেটিভ প্রপার্টি আর অ্যাবনর্মাল কোলিগেটিভ প্রপার্টিসও পড়ে ফেললাম, তার সাথে ভ্যান টপ গুণক পড়ে ফেললাম যে কতটা ডেভিয়েশন হচ্ছে আর সেটাকে কিভাবে প্রকাশ করা হচ্ছে। এবারে একটা ছোট্ট টপিক, এটা খুবই ইজি, জাস্ট একটু দেখে রাখবে। দ্রাবের আয়নায়ন মাত্রা যাকে প্রকাশ করা হয় আলফা দিয়ে। আয়নায়ন মাত্রা হচ্ছে বিয়োজন মাত্রা, অর্থাৎ কোনো দ্রাব্য যেভাবে বিয়োজিত হচ্ছে, যত অংশ তার বিয়োজিত হচ্ছে সেটাই হচ্ছে আলফা। যেমন কোনো দ্রবণে আমরা NaCl যোগ করছি, যতটা NaCl যোগ করছি তার 100%ই যদি বিয়োজিত হয়ে যায় তাহলে আলফার মান হবে 1। তড়িৎ বিশ্লেষ্য যোগ করা মানেই যে তার পুরোটাই বিয়োজিত হয়ে যাবে এমন তো নয়, পুরোটাও বিয়োজিত হতে পারে, তার খানিকটা অংশও বিয়োজিত হতে পারে। যদি 80% বিয়োজিত হয় সেক্ষেত্রে আলফা হবে 0.8, যদি 60% বিয়োজিত হয় আলফা হবে 0.6, এইভাবে।
আলফার সঙ্গে আইয়ের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা তোমাদের মনে রাখতে হবে, অনেক সময় অঙ্ক দিয়ে দেয়। আলফা ইকুয়াল টু i-1/n-1। আই মানে হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর, আলফা হচ্ছে এইমাত্র বললাম বিয়োজন মাত্রা। এন কি? এন হচ্ছে দ্রাবকণার সংখ্যা। যদি NaCl এর ক্ষেত্রে এন জিজ্ঞেস করো তাহলে NaCl কেমনভাবে ভাঙছে, Na প্লাস আর Cl মাইনাস, দুটো কণা পাচ্ছি, তাহলে এন সমান হচ্ছে 2। MgOর ক্ষেত্রে একটা Mg2+ পাচ্ছি, একটা O2 মাইনাস পাচ্ছি, তাহলে সেক্ষেত্রেও এন সমান হচ্ছে 2। যদি CaCl2 ক্ষেত্র দেখি তাহলে একটা Ca2+ পাবো, দুটো ক্লোরিন মাইনাস পাবো, তাহলে n ইকুয়াল টু টোটাল হচ্ছে 3। যদি FeCl3 দেখি একটা Fe3+ পাবো, তিনটে Cl মাইনাস পাবো, তাহলে টোটাল n ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এরকম n হচ্ছে দ্রাবকণার সংখ্যা, i হচ্ছে ভ্যান্ট অফ গুণক, আর আলফা হচ্ছে বিয়োজন মাত্রা। এই সম্পর্কটা তোমাদের লাগবে। আর নেক্সট হচ্ছে দ্রাবের সংযোজন মাত্রা, ওটা পড়লাম বিয়োজন মাত্রা আলফা, আর এটা হচ্ছে সংযোজন মাত্রা। সেম টু সেম ফর্মুলা, এটায় যেটা ছিল n-1, এটায় সেটা হয়ে যাবে 1/n-1, আর কিছু চেঞ্জ নেই, আলফার জায়গায় x হবে। আচ্ছা, x মানে হচ্ছে কি, সংযোজিত হচ্ছে কতটা, কত অংশ। যদি 100 ভাগ দ্রাবী সংযোজিত হয় তাহলে সেক্ষেত্রে x ইকুয়াল টু 1, যদি 50 ভাগ হয় তাহলে 0.5, 60 ভাগ হলে 0.6, এরকম। আচ্ছা, আর n মানে হচ্ছে ও ক্ষেত্রে ছিল যতগুলো অণুতে ভাঙছে, আর এক্ষেত্রে হচ্ছে n যতগুলো অণু পরস্পর যুক্ত হচ্ছে। অর্থাৎ যেরকম আমরা অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম যে দুটো অ্যাসিটিক অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে ডাইমার গঠন করছে, তাহলে সেক্ষেত্রে n এর মান হবে 2। ঠিক আছে, i হচ্ছে ভ্যান্ট অফ গুণক, আর x হচ্ছে সংযোজন মাত্রা। কতগুলো নিউমেরিক্যাল করে নিই তাহলে আরও ক্লিয়ার হবে। ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে 75% বিয়োজন ঘটছে। ক্যালসিয়াম ক্লোরাইড মানে কিভাবে ভাঙবে, Ca2+, 2Cl মাইনাস, তাহলে n ইকুয়াল টু হচ্ছে 3। আচ্ছা, 75% বিয়োজন ঘটছে মানে হচ্ছে আলফার মান 0.75, তাহলে আলফা পেয়ে গেলাম, n পেয়ে গেলাম। জিজ্ঞেস করেছে ভ্যান্ট অফ গুণকের মান নির্ণয় করো, খুবই ইজি, ফর্মুলায় বসালেই i ইকুয়াল টু বেরোচ্ছে 2.5। নেক্সট অঙ্ক বলছে মানুষের রক্তের অভিস্রবণ চাপ 0.1 নর্মাল NaCl দ্রবণের সমান। এখন NaCl এর ক্ষেত্রে দেখবে যা নর্মালিটি তাই মোলারিটি। ঠিক আছে, অভিস্রবণ চাপযুক্ত NaCl এর i এর মান বলে দিয়েছে 1.82, ভ্যান্ট অফ গুণকটা বলে দিয়েছে। আচ্ছা, বলেছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, মানে T বলে দিয়েছে, সেক্ষেত্রে টিকে আমাদের কেলভিনে কনভার্ট করে নিতে হবে। অভিস্রবণ চাপ কত হবে, তাহলে পাই, অভিস্রবণ চাপ মানেই তো পাই এর যে ফর্মুলা আছে CRT, সেখানে C আমাদের জানা 0.1 মোলার, আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে হবে 0.082, আর টিকে কেলভিনে প্রকাশ করে অ্যাটমসফিয়ার বেরোচ্ছে। আচ্ছা, সেখান থেকে আমাদের জানতে চেয়েছে রক্তের অভিস্রবণ চাপ কত হবে, মানে রক্তের অভিস্রবণ চাপ বাস্তব মানটা আমাদের চাইছে। NaCl এর দ্রবণের সমান বলেছে অভিস্রবণ চাপ, কিন্তু তার মানেই তো সেম টু সেম হবে না, রক্ত তো বাস্তব মান দেখাবে, সেক্ষেত্রে আমাদের যে কারেকশানটা করতে হবে তার জন্য i এর মান দরকার, সেই জন্য আমরা i এর মানও বার করে নিচ্ছি 1.82। সেখান থেকে পাই যেটা পেলাম সেটা তো তাত্ত্বিক মান পেলাম, সেটা বসিয়ে আমরা বাস্তব মান পাইয়ের বার করব। তাহলে পাই অবজার্ভড বেরিয়ে গেছে 4.626 অ্যাটমসফিয়ার। এইভাবে সংযোজন মাত্রা বা বিয়োজন মাত্রা এবং ভ্যান্ট অফ গুণক দিয়ে অঙ্ক থাকে। আচ্ছা, এর সঙ্গে শেষ হলো সলিউশন চ্যাপ্টার। কোলিগেটিভ প্রপার্টিজ অঙ্ক তো অ্যাজ ইউজুয়াল ইম্পর্টেন্ট, আগেও বলেছি, বারবার বলছি, ভীষণভাবে অঙ্ক প্র্যাকটিস করবে। আর চ্যাপ্টার যেহেতু শেষ হয়েছে, চ্যাপ্টারের পেছনে যে সমস্ত MCQ, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, যা কোয়েশ্চেন আছে সব ধরনের প্রশ্ন সলভ করবে। যদি কোথাও অসুবিধা হয় আমাকে জানাবে।